যদিও আমাদের বাংলার রাজনীতিবিদ এবং বাংলার মানুষের লক্ষ্য ত্রিপুরা, নজর ত্রিপুরায়। অন্যান্য রাজ্যগুলোতে আমরা একবার নজর দেব, বিশেষ করে নাগাল্যান্ডে 33টি আসনে এগিয়ে এনপিএফ, জোট এনডিপিপি এগিয়ে 19টি আসনে। একটি আসনে জিতেছে এনডিপিপি, এনসিপি কংগ্রেসে এখনো ভাড়ার শূন্য, অন্যান্যরা একটি আসনে এগিয়ে। আপনাদেরকে আরো একবার জানাই, নাগাল্যান্ডের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, 34টি আসনে এগিয়ে এনপিএফ, এনডিপিপি 18টি আসনে এগিয়ে একটি আসনে জয়লাভ করেছে, অন্যান্যরা একটি আসনে এগিয়ে। এনসিপি এবং কংগ্রেস খাতা খুলতে পারেনি। ত্রিপুরা, আবারও চলে যাচ্ছি ত্রিপুরায় এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ট্রেন্ড, তাতে 27টি আসনে এগিয়ে সিপিএম বা বাম দল এবং বিজেপি এগিয়ে 22টি আসনে। 27টি আসনে এগিয়ে বাম দলগুলি এবং বিজেপি জোট এগিয়ে 22টি আসনে। দেবাশিস দা, যে আলোচনা আমাদের চলছিল যে অ্যাকচুয়ালি বিজেপি কেন্দ্রে ক্ষমতায়, বিজেপি এখন 20টি রাজ্যে ক্ষমতায়, বিজেপি এখন বলা যায় সব থেকে বেশি শক্তি এই মুহূর্তের দেশে। তর্কের খাতিরে যদি ধরি, তাহলে সেই বিজেপিকে আটকাতে, বিজেপি যেভাবে ছড়িয়ে যাচ্ছে সেই বিজেপিকে আটকাতে সিপিএম এর এই অবস্থান, সেটা কি এই অনড় অবস্থানই কি জরুরি ছিল? না হলে হয়তো ত্রিপুরায় এরকম ফলাফল হতো না। এসো তৃণমূল, এসো কংগ্রেস, এসো আমাদের সঙ্গে, তবে আমরা সবাই মিলে লড়াই করি বিজেপিকে বাধা দেওয়ার জন্য। না, একটা কথা খুব পরিষ্কার, এই মুহূর্তে ওরকম যাকে তাকে নিয়ে তো করা যাবে না। কংগ্রেসকে নিয়ে মানে আমি বলছি যে আলোচনাটা সর্বভারতীয় স্তরে হচ্ছে, পার্টির মধ্যেও বারবার করে আসছি যে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সাথে সিপিআইএম পার্টির কী সম্পর্ক হবে। তুমি সমস্ত রাজনৈতিক দলকে এখানে এনো না, ফোকাস থাকবে না। বিষয়টা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে সব রাজনৈতিক দলকে আনার প্রসঙ্গটা আমি আসছি আলোচনাটা তুললাম কেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে সিপিএম তো লড়াই করতে পারত। কারেক্টলি তুলেছ। সেটা হচ্ছে যে বামপন্থী দল, এটা তার দোষ গুণ যাই বলো, এটা তার একটা অবস্থান যে সে একটা বিষয়কে ফ্লেক্সিবল হতে পারে না, সে একটা বিষয়কে বিচার করে একটা সিদ্ধান্ত নেয়। কোনো সুবিধাবাদী অবস্থান থেকে কখনো কোনো সিদ্ধান্ত নেয় না, এখন এখানে তখন সেখানে, এরকম নয়। নিতে হলে সেই, কারণ এটা বেনজির তো না, একটা দেশে যখন সমস্ত রাজনৈতিক দল, এক মিনিট আমি প্লিজ বলে দিই না, আমি আপনার সঙ্গে বলি না, যখন একটা দেশের, এই নজির কোথায় আছে, যখন একটা দেশের সমস্ত রাজনৈতিক দল বলছেন কমরেড জ্যোতি বসুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে, সেটা ঐতিহাসিক ভুল কি ঠিক সময় বলছে। কিন্তু ঘটনাটা হচ্ছে তখন একটা রাজনৈতিক সংকটে এবং জরুরি অবস্থার থেকেও নাকি খারাপ পরিস্থিতি, তাহলে সবাই মিলে একজোট হবে না, সবাই মিলে তাহলে ফ্লেক্সিবল থাকবে না। অ্যাবসলিউটলি, এটা বুঝতে হবে তো যে শুধুমাত্র পার্লামেন্ট আসন পাওয়া এবং কেন্দ্রের সরকার তৈরি করা বিষয় না, এটা একটা রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইটা প্রাথমিক কর্তব্য। একটা নির্দিষ্ট নিয়ম নীতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক লড়াইটা একটা প্রাথমিক কর্তব্য। খেয়াল রাখতে হবে, আমরা যখন তখন বামপন্থী রাজনৈতিক দল যখন তখন কখনো ধর্ম, কখনো জাতি উপজাতি, কখনো দুর্নীতির দিকে আলোচনা না করা, কখনো নির্বাচনের আগে যা কথা বলা, নির্বাচনের পরে সেদিকে না যাওয়া, কখনো দেশের মানুষের কৃষকরা যে আত্মহত্যা করছে, লম্বা মিছিল করছেন, সেই ব্যাপারে মন দেবে কি দেবে না, এই জায়গায় নির্বাচনের আগে একরকম, নির্বাচনের পরে আরেক রকম। সুতরাং বিষয়টা হচ্ছে যে বামপন্থী রাজনৈতিক দলের একটা চরিত্র রয়েছে, সেই চরিত্রের নিয়ম নীতি নিয়ে সে রাজনৈতিক লড়াই সংগ্রাম করে। আগামী সময়কালে, আগামী যে 1 বছর 1.5 বছর সময়কাল রয়েছে, সেই সময়কালের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক করবে তার থেকে সিদ্ধান্ত আসবে। কিন্তু আজকের যে রাজনৈতিক এটা বলতে সুবিধা হবে আপনার, আজকের যে চেহারা আসছে ভোট যুদ্ধের ফলাফলে, এইখান থেকে তুমি ওই কথাটা বলছো, তাই তোমাকে আবারও এখানে আমি ইন্টারসেপ্ট করে বলছি না, ওরকম তুমি কখনো ব্যাখ্যা করতে পারবে না। বিকেলবেলার পর ডেটা আসলে আমরা করতে পারবো কি, আমি বারবার বলছি কথা, বারবার বলছি 40% আশপাশ, কখনো একটু বেশি কখনো একটু কম, বাম ফ্রন্টের সমর্থনের বিরুদ্ধে কি শতাংশ সবসময়ের জন্য ভোট, শতাংশ দিয়ে কি সবকিছু বিচার হয় না? তাই তো হয় না, তাই তো হয়, শতাংশের বিচারে সবকিছু নির্ধারিত হয়, এটা অনিবার্যতা। যেরকম শতাংশের বিচারে 2014 থেকে 2018 এই সময়কালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর যতগুলো জায়গায় নির্বাচন হয়েছে, ততগুলো জায়গায় আসন সংখ্যা বিচারে কেউ কেউ জিতে আসলো, সেখান থেকে আবার 21টা হয়ে যেতে পারে, 21টা হয়ে যেতে পারে, ক্ষমতায় আসতে পারে ত্রিপুরা দিয়ে 21টা রাজ্যে, শতাংশ নয় 21টা রাজ্যে মানুষের সমর্থন, মানুষের সমর্থনের কথা বলছেন, আমাদের এত সাম্প্রদায়িক কথা বলছেন, না আপনারা ভারতীয় জনতা পার্টি, আরে ভারতীয় জনতা পার্টি, রাজীব গান্ধী চোর হ্যায়, এই
একেবারে পরিষ্কার কথা, একেবারে পরিষ্কার। তলায় দাঁড়িয়ে আমরা কিন্তু জ্যোতিবাবুকে দেখেছি, লালকৃষ্ণ আদবানি রাজনীতির সময়কালে, রাজনীতি চর্চার সময়কালে আপনারা সেই সময় যে বাস্তব তুমি তো এই প্রজন্মের, আমরা দেখছি সিপিএম এর বিশেষ করে আমরা দেখছি যে সিপিএম বেশ ঝড় তুলেছে বলা যায়। এই মুহূর্তে যা পরিস্থিতি দেখছি সেই কারণেই প্রশ্নটা, আমরা একবার রেজাল্টটা দেখে নিই, একবার ট্রেন্ডটা দেখে নিই। 30টি আসনে এগিয়ে রয়েছে সিপিএম, অর্থাৎ বামেরা 30টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। বিজেপি 23টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 23টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে ত্রিপুরায়। বামেরা 30টি আসনে এগিয়ে রয়েছে। আমরা দেখছি শতরূপ যে আমাদের এই রাজ্যে বিশেষ করে বিভিন্ন জেলায় জেলায় একটু যুবদের তুলে আনার চেষ্টা করছে। আমি এই প্রজন্মের একজন নেতা হিসেবে তোমার কাছে প্রশ্ন, কোথাও কি বিবেক দংশন হয় যে আদর্শ, এত বছরের আদর্শর সঙ্গে এখন বাস্তবতার মিল হচ্ছে না? কোথাও একটু আদর্শেরও পরিবর্তন দরকার। কেন হচ্ছে না? কেন হচ্ছে না বলছেন? এই তো বিজেপিকে রুখতে পারা যাচ্ছে না, সিপিএম এর একার পক্ষে সম্ভব হচ্ছে না। এটা আদর্শের উপর ভিত্তি করে এই লড়াই চলবে। বিজেপিকে তো আর 1 ঘন্টা পরে বিবেক দংশন হচ্ছে না, যে কোন রাজনীতি করে বসে আছে, বিবেক দংশন হচ্ছে না, কোথাও দরকার সবাই দেউলিয়া হয়ে গেছে। জাতপাত তাকে নিয়ে কনকদা যদি আজকে বারবার এরকম ভাবে ইন্টারাপ্ট করেন, কনকদা আমার এটা বলতে ভালো লাগছে না। তোমার ব্যাপারে বলিনি আমি। না আমি আমার ব্যাপারে না, তুমি তো সিপিএম কে নিয়ে বললে আমি বলছি আমার কথার মাঝখানে বলবেন না। ঠিক আছে, তাহলে আমাকে বারবার এই কথা বলো, তাহলে তো আমরা কি শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে এই কথা আমাকে বাড়ি শোনার জন্য এসেছি? তাহলে আমাকে বারবার এই কথা মনে করাতেই হবে যে সিপিআইএম এর কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে যে কনকদার এত আপত্তি, সেই কনকদা গত 3 মাসে 3টে দল পাল্টেছেন। আমি এই আলোচনা চাইছি না কনকদা, আমি ওই জন্য বলছি কথার মাঝখানে প্লিজ আপনি ইন্টারাপ্ট করবেন না কনকদা। আমি একবারও আপনার কথার মাঝখানে বলছি না। দেখুন বিতর্ক হতে পারে, আমি একবারও কথার মাঝখানে বলছি না। বিতর্ক হতে পারে, তুমি একজন ম্যাচিওর লোক, আপনি প্লিজ কথার মাঝখানে বলবেন না কনকদা। আপনার সাথে আমার সেরকম সম্পর্ক নয়, আমি আপনাকে অনুরোধ করছি। তাহলে আপনি এবং রেজ্জাক মোল্লা আদর্শ ছিলেন না তোমাদের, আদর্শ যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, ঠিক বলেছেন, কথা বলো। আমি 3 বার আপনাকে এবং রেজ্জাক মোল্লাকে আমরা দুজনকেই আমি আশা করি না, আমি আশা করি না দুজন ম্যাচিওর পলিটিশিয়ান ব্যক্তিগত আক্রমণ করবে, প্লিজ না। ঠিক আছে, এটা ব্যক্তিগত আক্রমণ নয়, বিতর্ক হতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ নয়। শতরূপ, হ্যাঁ, আমি যেটা কথায় বলা, যেটা আপনি যেটা প্রশ্ন করছিলেন, দেখুন আজ থেকে 1 ঘন্টা পরে গোটা ভারতবর্ষে সবাই যে বামপন্থী এমন নয়, কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যতজন মানুষ গোটা ভারতবর্ষের, আজ থেকে এখন থেকে 1 ঘন্টা পরে গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে থাকা মানুষগুলো মাথা উঁচু করে বলবে যে ওই দেখো লাল পতাকা বিজেপিকে ঢুকে দিয়েছে ত্রিপুরায়। আমরা বলছি আমরা মাথা উঁচু করে কথাটা বলতে পারবো। ভারতবর্ষে ইন ইলেকটোরাল টার্মস আমরা খুব ছোট রাজনৈতিক শক্তি, তুলনামূলকভাবে আমি ভোটার হিসেবে বলছি, বাকি আরো দল আছে যারা আমাদের থেকে ভোটের সংখ্যায় অনেক বড়, কিন্তু আদর্শগতভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে যে বামপন্থীরা কিভাবে নেতৃত্ব দিতে পারে, ত্রিপুরা তার একটা মডেল। যে কারণে আপনাকে বলছি অয়নদা, আমরা পশ্চিমবাংলায় যে রাজ্যে বসে এখন আলোচনা করছি, এই রাজ্যের জনসংখ্যা 9.5 কোটি, এখানে ভোট দেয় 6.5 কোটি মানুষ। ত্রিপুরার ভোটার সংখ্যা 57 লক্ষ। এতটুকু একটা বলা যায় পশ্চিমবাংলার তুলনায় একটা জনপদ বা উত্তরপ্রদেশের তুলনায় একটা ছোট জনপদকে নিয়ে আমি আপনি বসে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আলোচনাটা করছি, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে, দেখুন 3টে রাজ্যে ভোট হচ্ছে। আমরা বাঙালি বলে নয়, আপনি দেখুন গোটা ভারতবর্ষের মিডিয়া কিন্তু ত্রিপুরার দিকে চোখ রেখেছে। কেননা সবাই জানে 25 বছরের বাম শাসন, এবং বিজেপি যদি গোটা ভারতবর্ষে বিজেপির যে একটা অশ্বমেধের ঘোড়া চলছে, গোটা ভারতবর্ষে বিজেপির যে অশ্বমেধের ঘোড়া চলছে, গোটা ভারতবর্ষে বিজেপির যে অশ্বমেধের ঘোড়া চলছে, সেই অশ্বমেধের ঘোড়াকে রুখতে পারে, সেই অশ্বমেধের ঘোড়াকে সেই দিন মনে ছিল না শহীদ মিনারে যদি সাম্প্রদায়িক ভাঙা থেকে শুরু করে সাম্প্রদায়িক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো বিজেপি নেতা রাম মাধব তিনি তার প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন দেখে নেওয়া যাক। कुछ सीट जहां हमने भी अपेक्षा नहीं की है, वहां भी हमारे कैंडिडेट बहुत अच्छा कर रहे हैं। इससे लगता है कि अंतिम रिजल्ट त्रिपुरा में बीजेपी के पक्ष में अच्छा रहेगा, और हमारे लिए खुशी की बात है कि नागालैंड में भी हमारा अलायंस अच्छा कर रहा है। मेघालय का रिजल्ट में एक स्पष्ट हो रहा है कि कांग्रेस पिछड़ा हुआ है। तो नॉर्थ ईस्ट का कुल मिलाकर तीनों रिजल्ट्स हमारे पार्टी के लिए और राज्यों के लिए और देश के लिए अच्छा ही रहेंगे। সমীর বাবু, বিজেপিকে রোখা এই মুহূর্তে মুশকিল, কি বলবেন?
না, যেভাবে রেজাল্ট ত্রিপুরার আসছে, বিজেপির পারফরমেন্স যে হাই, এটা নিয়ে কোনো আপত্তি থাকবে না। এবং ত্রিপুরার মানুষই তো বিজেপিকে ভোট দিয়েছে। কোথাও একটা গাফিলতি তৈরি হয়েছে মানিক সরকারের পক্ষে হোক বিপক্ষে হোক। পক্ষে মানিক সরকার কতগুলো তো জিতছেন। একটা দীর্ঘ রাজনীতি থাকলে তার একটা পতন অবশ্যম্ভাবী। যেটা আপনি বলছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 34 বছরের পর যে অপশাসন করেছে তার 2011 সালের ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। ত্রিপুরার ক্ষেত্রে একটু আলাদা, কিন্তু ত্রিপুরাতে এই ধরনের রেজাল্টটা মানে সত্যি যে কারণে বলা উচিত, বিজেপির পারফরমেন্স সত্যিই ভালো হয়েছে। নিশ্চয়ই কিছুক্ষণ পরে বোঝা যাবে যে সিপিএম তার গড় রাখতে পারে কিনা, কিন্তু সিপিএমের উপরে কোথাও মানুষের একটা আস্থা হারাচ্ছে, এটা কিন্তু তার প্রমাণ না। সাম্প্রদায়িক ইস্যুতে বারবার এই আলোচনাটা করি, ভোট পেয়েছে, যেটা সিপিএম এর অভিযোগ। আমি যেটা বলবো যে দূরবর্তী রাজনীতিতে সাম্প্রদায়িক ইস্যু, জাতপাতের রাজনীতির কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার দেখাচ্ছিলেন যে হয়তো সিপিএম জিতলে ভালো হতো, এইটাই কারণ। যেহেতু বিজেপিকে আটকাতে হবে, জাতীয় রাজনীতিতে সব দলকে নিয়ে বিজেপির যে এই যে আগ্রাসী মানে জাতবাদ ব্যাপারগুলো আসছে এবং ধর্মীয় এবং সাম্প্রদায়িক, এই কারণে আমার মনে হয় দুবার নেড়া বেলতলায় যাবার পরে বুঝলেন, কবে বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক? শুধু এইটুকু বলুন। আপনারা গোপনীয়ভাবে 2016 সালে যেভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে বুঝলেন রাম বাম এক হয়েছিলেন, এটা তো মোটামুটি সবাই জানে। কোথাও রাজনীতির ক্ষেত্রে, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী কবে বুঝলেন? আমি আবারও কখনো বোঝেননি। শতরূপের ক্ষেত্রে কিছু জাতীয় রাজনীতিতে কথা আমরা জানাই। শতরূপের ক্ষেত্রে এই মুহূর্তে শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, সিপিএম নেতা। সিপিএম 33টি আসনে এগিয়ে, বিজেপি 21টি আসনে এগিয়ে। যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল তা খানিকটা হলেও ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য গড়ে তুলেছে দুটো দলের মধ্যে। বাম দলগুলি 33টি আসনে এগিয়ে, বিজেপি 21টি আসনে এগিয়ে। সিপিএম বা বাম দল 33টি আসনে এগিয়ে, বিজেপি 21টি আসনে এগিয়ে। হাসি ফুটেছে শতরূপের মুখে এখন কি খানিকটা হলেও। না, আমি বলছি যে বিজেপি 21টি আসনে এগিয়ে বলবেন না, বলুন ইলেকশন কমিশন 21টি আসনে এগিয়ে। কেননা দেখুন, শুরু থেকে যে কথাটা বলে আসছি, বিজেপি একটা রাজনৈতিক দল, তারা তাদের মতো করে একটা রাজ্যে ভোট জেতার চেষ্টা করবে, এর মধ্যে কোনো অন্যায় নেই। যদিও বিজেপির যে পদ্ধতিতে রাজনীতি করে সেই পদ্ধতি নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু সেটা অনেক বৃহত্তর একটা ডিবেটের বিষয়। কিন্তু তারা তাদের, আমরা যেমন আমাদের রাজনীতি নিয়ে ভোট জেতার চেষ্টা করি, তারা তাদের রাজনীতি নিয়ে করবেন। কিন্তু ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে ইলেকশন কমিশনের মতো একটা অটোনমাস বডি, যে বডির ওপর আমি আপনি ভারতবাসী হিসেবে আজ পর্যন্ত আস্থা রাখি এবং আস্থা রাখতে চাই, সেই ইলেকশন কমিশনের যা ভূমিকা আমরা দেখেছি, সেটা আমি বলছি বিজেপিকে ভালোবাসেন, বিজেপিকে সমর্থন করেন, কিন্তু বিজেপির থেকেও বেশি ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে ভালোবাসেন এমন যদি একজন মানুষ থেকে থাকেন আমাদের দেশে, তাহলে সেই মানুষেরও ইলেকশন কমিশনের এই ভূমিকা নিয়ে বিব্রত হওয়া উচিত। মানে তোমরা জয়লাভ করলেও এই স্ট্যান্ডে থাকবে? হ্যাঁ, 100 বার। তোমরা মানে বিজেপি যতগুলো আসন পাচ্ছে তার পেছনে নির্বাচন কমিশন। বিজেপি যদি একটা আসন পায়, আমি বলছি এটা ইলেকশন কমিশনের আসন। কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার দায় কোনো বিজেপি নেতার নন। ইলেকশন কমিশনকে, তাদের ইন্টিগ্রিটিকে যদি রক্ষা করতে হয় ইন দ্য লং রান, আমরা গুজরাট ইলেকশনের সময় দেখেছিলাম কেন বিজেপি ব্যবহার করছে নির্বাচন কমিশনকে, তাহলে বিজেপি যদি ইঙ্গিত না দেয় তাহলে নির্বাচন কমিশন তো এই ব্যবহার করতে পারবে না। পলিটিক্যাল ডিবেট, সে ওনারা বলবেন ব্যবহার করছি না করছি সেটা অন্য কথা, কিন্তু কোন রাজনৈতিক দল ব্যবহার করতে চাইলেই একটা অটোনমাস বডি তারা ব্যবহৃত হবে কেন? ভারতবর্ষের গণতন্ত্রের যারা পাহারাদার, রক্ষাকর্তা যারা, ইলেকট্রাল ডেমোক্রেসির, আমি অয়নদা বলছি, আমরা সবাই জানি গুজরাট ইলেকশনের সময় ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন এসেছিল, যার উত্তর আমরা এখনো অব্দি পাইনি। আজকে এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই অয়নদা। পাশের রাজ্যের একজন মন্ত্রী ভোটের দিন অন্য একটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, তারপর ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা। তুমি সকাল থেকে অভিযোগটা করেছিলে যে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি, ভোটের দিন সকালবেলা কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে কেন? নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএম নেতৃত্ব। এই মুহূর্তে আপনাদেরকে জানাই 33টি আসনে এগিয়ে বাম দলগুলি ত্রিপুরায়, বিজেপি 21টি আসনে এগিয়ে। পবিত্র কর কিছুক্ষণ আগে পিছিয়েছিলেন, তিনি এখন এগিয়ে খয়েরপুর আসনে। পবিত্র কর সিপিএম প্রার্থী, তিনি এই মুহূর্তে এগিয়ে খয়েরপুর আসন থেকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব।